ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ঢাকায় বাস পোড়ানোর মামলায় বিএনপির 120 জন নেতাকর্মীকে হাইকোর্টের আগাম জামিন। এবং পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দাসকে 5 উইকেটে হারিয়ে করাচি কিংসের শিরোপা জয়। আসসালামু আলাইকুম, স্বাগত স্বপ্ন সংবাদের সাথে আছে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাচ্ছি পুরো সংবাদে। আকাশ ঝকঝকে হিন্দি দেখার নতুন দুনিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরে যেতে পারে না। তিনি বলেন, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই বাঙালি। মঙ্গলবার রাতে ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন। দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া তরুণদের 30টি সংগঠনকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দেওয়া হয়। গতকাল রাতে ইয়াং বাংলা আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এই 30টি সংগঠনকে বিজয়ী হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক্তার নুসহাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CRI এর ট্রাস্টি নজরুল হামিদ বিপু। বিজয়ীদের কাছে সার্টিফিকেট, কেস্ট, ল্যাপটপ পৌঁছে দেওয়া হবে। এছাড়াও শীর্ষ মনোনয়ন পাওয়া সকল তরুণ সংগঠন পাবে সার্টিফিকেট। প্রায় 3 লাখ সদস্য, 50,000-এর বেশি স্বেচ্ছাসেবী এবং 315টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা ইয়াং বাংলার লক্ষ্য ভিশন 2020 অন এদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করা এবং তাদের নতুন ধারণা ও উদ্ভাবনকে বিশ্বে তুলে ধরা। আজ দেখেন, এই কোভিড-19 এর মধ্যে আমাদের সরকার আমাদের দেশ চালিয়ে যাচ্ছে ভার্চুয়ালি। 5 বছর আগে, 10 বছর আগে কেউ কি কল্পনা করতে পারতো যে বাংলাদেশে এটা সম্ভব? আজকে যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো, আমাদের অর্থনীতি কিন্তু একদম শেষ হয়ে যেত এই কোভিড-19 এ। আমরা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি, এটাকে 10 বছর ধরে বাস্তবায়ন করি। এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে, টিটকার দিয়েছে যে এই ডিজিটাল বাংলাদেশ কি, তবে সেটার লাভ আমরা আজকে পাচ্ছি। যেহেতু আমরা প্রস্তুত ছিলাম, যেহেতু আমরা সঠিক পদক্ষেপ নিয়েছি, সে কারণে কিন্তু আমাদের অর্থনীতি এখনো পজিটিভ আছে, আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আপনি ইউরোপের অর্থনীতির অবস্থা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা দেখেন, তারা কিন্তু এই বছর সকলেই পিছিয়ে গেছে, কারণ তারা প্রস্তুত ছিল না। বিএনপি জন্মলগ্ন থেকেই দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও চর্চা করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে বাসভবনের ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি বলেন, বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতার এতটাই ভর করেছে যে এখন তারা মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছুই বলতে পারে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রচনা না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেওয়াল। ব্রিফিংয়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কা এবং পূর্বাভাস নিয়ে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা কথায় কথায় বিদেশিদের কাছে নালিশের রাজনীতি করে, তারা সার্বভৌমত্বের কথা বলে। যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাদের হাতে স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ। যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়েছে, তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। ঘটনাস্থলে না থাকলেও গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে এই পরিকল্পনার সাথে তারা জড়িত। তাদেরও আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনছে। এখানে কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থাতেই তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক অভিযোগ করা হবে না। দেশে করোনার দ্বিতীয় ওয়েভ সংক্রমণ ও মৃত্যু দুটি বাড়ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার দুপুরে সচিবালয়ে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি দলের সাথে পর্যালোচনা সভায় একথা বলেন মন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বলেন, নো মাস্ক নো সার্ভিস বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চলমান কর্মসূচির বিষয়ে
সেবা পেতে হলে মাস্ক পরতে হবে, এই একটা স্লোগান আমরা দিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস, এই কথাটি বলে আসছি এবং আমরা আহ্বান করব জনগণ যাতে এটা মানে। আমি দেখছি যে একটু বেখেয়ালি ভাবে আমরা চলছি। আমরা আগামীতে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, যার মাধ্যমে আমাদের সংক্রমণ মৃত্যুর হার আশা করি কম থাকবে। রাত 8টার মধ্যে সব দোকান বন্ধের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। বুধবার দুপুরে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় শেখ হাসিনা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। ফজলিনুর তাপসের দাবি, ডেঙ্গুর কারণে এখন পর্যন্ত কেউ মারা যায়নি, তবে কারো বাড়িতে মশার লাভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। পরে টিকাটুলিতে র্যাব 3-এর অফিস পরিদর্শন করেন মেয়র। সেখানে তিনি বলেন, যেসব সংস্থা বা বাহিনী দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার ব্যবহার করেছে তাদের সাথে আর চুক্তি বাড়ানো হবে না। চাই একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় শহরটাকে নিয়ে আসতে। আমরা রাত 8টার মধ্যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান পাট আমরা বন্ধ করতে চাই। ঢাকার বাজ পোড়ানোর মামলায় বিএনপির নেতা গয়েশ্বরচন্দ্র রায়, ইশাক, ঢাকা 18 উপনির্বাচনের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন সহ 120 জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। তাদের আগামী 5 জানুয়ারি পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল। উল্লেখ্য, গত 12 নভেম্বর ঢাকা 18 উপনির্বাচনের চলাকালীন বিকেলে রাজধানীতে বিভিন্ন স্থানে 10টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার মামলায় 13টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় 700 নেতাকর্মীকে আসামি করা হয়। যশোরের শার্শা উপজেলার 11টি ইউনিয়নের কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়েছে। 1325 জন কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিতরণ করা হয়েছে সার ও বীজ। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম কুমার শীল। বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা, তবে আগামী মৌসুমে ভুট্টা বীজ ও সার সহ প্রণোদনা বৃদ্ধির দাবি জানান চাষি ও কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্টরা। সাতক্ষীরা তালা উপজেলায় লবণাক্ততা সহনশীল আলুর জাত সম্প্রসারণ কর্মসূচির বীজ বিতরণ করা হয়েছে। 18 নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদের চত্বরে প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বাস্তবায়নে ও জার্মান সরকারের অর্থায়নে 25 কেজি করে 114 জন কৃষকের মাঝে বাড়ি আলু 72 ও 78 লবণাক্ততা সহনশীল আলুর বীজ বিতরণ করা হয়েছে। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, প্রদীপনের প্রজেক্ট অফিসার দুর্গাপদ সরকার, মাঠ সহায়তাকারী তনুজ কান্তি গোলদার সহ আরো অনেকে। এই জাতটা কিন্তু আপনারা চাইলে বাজারে পাবেন না, ঠিক আছে? আমরা গতবারও দিছিলাম, তার আগের বারও কিছু কিছু দিছিলাম। আপনারা ফলন সম্পর্কে কিন্তু দেখছেন, অনেক ভালো ফলন হয়েছে। যেমন ওই যে জায়গাটার নাম ওই যে সেই বীজ কিন্তু আপনাদের দুয়ারে এনে দিয়ে দিচ্ছি। এটার গুরুত্ব কিন্তু বুঝতে হবে। আমরা কিন্তু অনেক জিনিস কিন্তু ফ্রি ফাইলে মনে করি গুরুত্ব দিই না, এটাই বাস্তবতা। ফ্রি ফাইলে কিন্তু গুরুত্ব দিই না, কিন্তু এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। কারণ এই বীজে আপনি দেখবেন পরের বছর আপনার কাছ থেকে মানুষ বীজ দিতে পারবে। যেভাবে বলে গেল যে বীজ রাখার পদ্ধতি যেটা আস্ত লাগাতে হবে, সেটা কিন্তু কেটে লাগানো দরকার। কেটে লাগালে কি হয়, বিভিন্ন ধরনের ছত্রাকজনিত যে রোগগুলো আছে কাটা জায়গায়, আমরা যদি হাত কাটে, আমরা হাত যদি কাটে, আমরা সাথে সাথে কিন্তু ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণ গেল 6275 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় 16,169 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2111 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,38,895 জন। এদিনে করোনায় 1,893 জন সুস্থ হয়েছেন, আর মোট সুস্থ হয়েছেন 3,54,788 জন।
লাঠিচার্জের ছবি ধারণ করতে গিয়ে পুলিশের পিটুনিতে গুরুতর আহত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রংপুর অফিসের ক্যামেরা পার্সন লেমন রহমানের শরীরের কিছুটা উন্নতি হয়েছে। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হতে পারে। এই ঘটনায় 3টি তদন্ত কমিটি হলেও নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন সাংবাদিকরা। রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 14 নং সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ভিডিও সাংবাদিক লেমনকে দেখতে যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ। তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এদিকে এই ঘটনায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবু সায়েম নামের একজন এসআইকে এই ঘটনায় ক্লোজ করেছে আরপিএমপি। তবে ঘটনার 12 ঘন্টার পরেও নির্যাতনকারী পুলিশ সদস্যদের প্রত্যাহার না করায় ক্ষোভে ফুটছেন সাংবাদিকরা। পরবর্তীতে করণীয় ঠিক করতে রংপুর ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক নেতাদের বৈঠক চলছে। মঙ্গলবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশ লাঠিচার্জ করতে থাকলে সেই ছবি ধারণ করতে গেলে 10 থেকে 12 জন পুলিশ সদস্য লাঠি ও বন্দুকের নলের বাট দিয়ে বেধড়ক পিটিয়ে ও বুট জুতা থেকে লাথি দিয়ে গুরুতর জখম করে ভিডিও সাংবাদিক লেমনকে। রংপুর রেল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির আহ্বানে বুধবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অর্ধ দিবস ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। জানা গেছে অত্র এলাকার অসাধু ব্যবসায়ী ও কালোবাজারি হারুনের চক্রান্তের শিকার দরিদ্র ও অসহায় যুবক মোহাম্মদ এরফান হাসান সুমনকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং পরবর্তীতে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই অর্ধ দিবস ধর্মঘট কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ আলতাফ হোসেন সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর রেল স্টেশন বাজার সমিতির উপদেষ্টা আখম শামীম খান রাজু, সভাপতি আলহাজ নুরুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুবেল, রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। করোনার প্রভাবে অবসরে থাকা ঢাকার চলচ্চিত্র তারকারা এখন ব্যস্ত শুটিং নিয়ে। আবারও পুরোদমে শুরু হয়েছে সিনেমার শুটিং ঢাকা এবং ঢাকার বাইরে। এর মধ্যে নতুন সিনেমা শুরু করলেন অভিনেত্রী অপু বিশ্বাস ও নীরব হোসেন। বর্তমানে একটি সরকারি অনুদানের সিনেমা ছায়া বৃক্ষতে কাজ করছেন তারা। শুটিং চলছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে। সেখানেই অবস্থান করছেন অপু, নীরব সহ পুরো ইউনিট। শহর থেকে 2.5 ঘন্টার সড়ক পথ ধরে যেতে হয়েছে সেখানে। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় চা বাগান জুড়েই মানুষের উপস্থিতি হাজারের উপরে। বাগানের মূল থেকে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটেই দর্শনার্থীরা এক নজর শুটিং দেখতে বেপরোয়া হয়ে ছুটছেন। অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে প্রথমবার পাকিস্তান সুপার লিগের PSL শিরোপা জিতেছে করাচি কিংস। ফাইনালে তামিম ইকবালের দল লাহোর কালান্দাসকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জেতে করাচি। এবার দুই দলই প্রথমবার PSL এর ফাইনালে উঠেছে, তাই নতুন চ্যাম্পিয়ন পেল PSL। গতকাল মঙ্গলবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 134 রান করে লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শেষ 2 ম্যাচে 18-30 রান করা তামিম ইকবাল এই দিনে 35 রান করেন, যা এবার তার সর্বোচ্চ স্কোর। 38 বল খেলে 4টি 4 ও একটি ছক্কায় 35 রান করেন তিনি। তামিম ও ফখর জামান ওপেনিং জুটিতে তোলেন 68 রান। ফখর 24 বলে 27 রান করে আউট হন। 14 রান করেন অধিনায়ক সোহেল আক্তার ও ডেভিড উইসা। করাচিদের পক্ষে 2টি করে উইকেট নেন ওয়াকাস মাহমুদ, উমাইদ আসিফ ও আশরাত ইকবাল। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।